আপনারা শুনছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল ওরা গল্পে মত্ত। আজ আপনাদের শোনাব লেখিকা প্রভাবতী দেবী সরস্বতীর কলমে কৃষ্ণা সিরিজের গল্প হত্যার প্রতিশোধের দ্বিতীয় পর্ব। সেদিন মিস্টার ইয়াং চ্যাংয়ের বাড়িতে চা পানের নিমন্ত্রণ ছিল। বলা বাহুল্য, চা পান একটা উপলক্ষ মাত্র। মিস্টার ইয়াং চ্যাং সেদিন কৃষ্ণাদের বাড়ি থেকে যাওয়ার পর তার মনে হয়েছিল কেবলমাত্র ভদ্রতার খাতিরেই কৃষ্ণা প্রণবেশ ও ব্যোমকেশবাবু তার সেই অদ্ভুত অমূল্য জিনিসগুলো দেখতে চাননি। তাই পরে মাপান নিজের হাতে চিঠি লিখে কৃষ্ণাদের বিশ্বাসী চাকর হিয়েনের হাতে দিয়ে পাঠিয়েছিলেন। আগামী রবিবার মাপানেদের বাড়ির চায়ের আসরে যেন কৃষ্ণা প্রণবেশ ও ব্যোমকেশবাবু অবশ্যই আসেন এবং সেখানে তারা ইতিহাস প্রসিদ্ধ সেই অত্যাশ্চর্য জিনিসগুলিরও দেখা পাবেন। রবিবার সন্ধ্যায় মিস্টার ইয়াং চ্যাংয়ের চৌরঙ্গি স্থিত বিশাল অট্টালিকা সম বাড়িতে কৃষ্ণা ও প্রণবেশের সঙ্গে ব্যোমকেশবাবুও সঠিক সময় মতো পৌঁছে গেলেন। বাইরের আর কোনো লোকই অবশ্য এই টি পার্টির নিমন্ত্রণ পায়নি, এটিই ছিল তার বিশেষত্ব। প্রকাণ্ড বড় এক হল ঘরে মাপান ও মিস্টার ইয়াং চ্যাং অতিথি তিনজনকে সাদর অভ্যর্থনা করে বসালেন। এ বাড়িতে দাসদাসী দারোয়ান সবাই দেখা যাচ্ছে বার্মিজ। মিস্টার ইয়াং চ্যাং নিজের দেশের লোক ছাড়া আর অন্য কোনো দেশের লোক তার কাজে নিয়োগ করেননি। ব্যোমকেশ জানেন এখানে মিস্টার চ্যাংয়ের যেসব ব্যবসা বাণিজ্য ব্যাংক প্রভৃতি আছে সেগুলোতেও বিশেষভাবে কাজ পায় তাদেরই দেশের লোকেরা। নিতান্ত পক্ষে বাধ্য হয়ে তিনি কখনো সখনো হয়তো ভিনদেশীদের নিজের কাজে বহাল করেন, নচেত নয়। স্বদাসী প্রীতি এবং স্বদেশ প্রেমের জন্য ব্যোমকেশবাবুও ইয়াং চ্যাংকে খুবই পছন্দ করেন। অতিথিদের সামনে চা আরও নানান কেক বিস্কিটের মতো আহারাদি পরিবেশন করার পর মিস্টার ইয়াং চ্যাং বললেন, আমি যে কেবল চা পানের জন্যই আপনাদের নিমন্ত্রণ করেছি তা যে নয়, তা তো আপনারা জানেন। আমার একমাত্র মেয়ে মাপান সেদিন আপনাদের বাড়ি থেকে ফেরার সময় আমায় বলল, মিস কৃষ্ণা মিস্টার প্রণবেশবাবু ও ব্যোমকেশবাবুকে যেন আমাদের বংশের প্রাচীন ও মহামূল্যবান জিনিসগুলো দেখাই। মিস চৌধুরী স্বভাবতই ছেলে মানুষ, এসব জিনিস দেখতে তার ভালো লাগবে বলেই আমি মনে করি। সঙ্গে আপনারাও পুলকিত হবেন, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। উৎসাহিত হয়ে প্রণবেশ বললেন, বাস্তবিক আপনি যখন আপনার পূর্বপুরুষের জিনিসগুলির কথা বলেছিলেন মিস্টার চ্যাং, তখনই আমার মনে হয়েছিল জিনিসগুলি দেখানোর জন্য আপনাদের প্রস্তাব দিলে কেমন হয়। প্রাচীন এক বার্মিজ রাজবংশের কীর্তিচিহ্ন, বুদ্ধদেবের ব্যবহৃত নানান জিনিস, এসব যে দুর্লভ বস্তু, কার না দেখতে ইচ্ছে হয় বলুন। ব্যোমকেশ শূন্য কাপটা টেবিলে নামিয়ে রেখে বললেন, বাস্তবিকই তাই চাং সাহেব, আমারও ওইসব ঐতিহাসিক জিনিস দেখতে খুব ভালো লাগে। আপনাদের বংশের সৌভাগ্যের প্রতীক ওই আংটি, বুদ্ধদেবের ভিক্ষাপাত্র, আরও যে কত অভাবনীয় জিনিসের নাম আপনি বলেছিলেন। মিস্টার চ্যাং বললেন, আপনারা আমার সঙ্গে আসুন ব্যোমকেশবাবু, আমিও অনেক জিনিস আপনাদের দেখাবো বলে অপেক্ষায় আছি। মাপান, তুমি মিস চৌধুরীকে নিয়ে এসো, আমরা আগে আগে এগোচ্ছি। বিরাট প্রাসাদের সর্বত্রই মিস্টার ইয়াং চ্যাংয়ের ঐশ্বর্য চিহ্ন বর্তমান। সিঁড়ি দিয়ে ওপরে উঠবার সময় সিঁড়ির দুধারে দুটি বৃহদাকার বাঘ বিশাল মুখ ব্যাদান করে বসে আছে। হঠাৎ সেই পর্যন্ত এসেই কৃষ্ণা দাঁড়িয়ে গেল। মাপান হেসে দুটি ভ্রু কুঁচকে পাশের দেওয়ালে থাকা সুইচটি জেলে দিতেই বাঘ দুটির মুখের মধ্যেও তৎক্ষণাৎ আলো জ্বলে উঠল। দোতলায় মিস্টার ইয়াং চ্যাংয়ের শয়ন কক্ষ, তার পাশেই মাপানের ঘর।
বিরাট অট্টালিকা সম বাড়িতে অতিথি সম্বর্ধনার জন্য সমস্ত আলোগুলিই জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোথাও এতটুকু অন্ধকারের লেশ মাত্র নেই। মিস্টার ইয়াংচ্যাং অতিথিদের নিজের শোবার ঘরটিতে নিয়ে গেলেন। ঘরটির চারিদিকে দেওয়ালে গাঁথা সারি সারি দেওয়াল আলমারি। এক কোণে আমেরিকান বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি বিরাট এক আয়রন চেস্ট। মিস্টার ইয়াংচ্যাং ঘুরে ঘুরে সমস্ত কিছু দেখানো হলে পর অতিথিদের সাথে নিয়ে এক জায়গায় তিনি নিজেও বসলেন। তারপর বললেন, আমার বিশ্বস্ত সেক্রেটারি মহিদল অনেকবার এ ঘরে এসেছে। মোটামুটিভাবে কোথায় কী আছে তা সে খুব ভালো স্পষ্টভাবেই জানে। তাই যে কোনোভাবেই হোক আমায় ঘুম পাড়িয়ে চাবি হস্তগত করে সে সব কিছুই খুলে খুলে দেখেছে। আমার দলিলপত্র বা টাকা কড়িতে তার কোনো লোভ ছিল না, তাই সে সেসব কিছুই নেয়নি। সে যা খুঁজতে আমায় অজ্ঞান করে আমার ঘরে অভিযান চালিয়েছিল সে অবশ্য তার কিছুই পায়নি। তার কারণ আমার সেসব জিনিস বাড়িতে থাকেই না। ব্যাংকে অত্যন্ত বেশি সাবধানে যথেষ্ট নিরাপত্তায় রাখা আছে। আজই কেবলমাত্র আপনাদের দেখাবো বলেই আমি বাড়ি এনে আমার এই আয়রন চেস্টে রেখেছি। কাল সকালেই আবার ব্যাংকে নিয়ে গিয়ে রাখবো। আজ সন্ধে 8টা থেকে 4জন সশস্ত্র প্রহরী এখানে মোতায়েন থাকবে। কাল যতক্ষণ না ওগুলো নিয়ে যাওয়া হয়। কৃষ্ণা বলল, আপনারা এতক্ষণ যে নিচে ছিলেন ওগুলো কি তাহলে সম্পূর্ণ অরক্ষিত ছিল? মিস্টার ইয়াংচ্যাং বললেন, এই সন্ধেবেলায় এত সাহস কারুর হবে না যে বাড়ির ভেতরে ঢুকে আবার এই ঘরের আয়রন চেস্ট অবধি চলে আসবে। বাড়ির চারিদিকে উঁচু পাঁচিল, চৌরঙ্গির মতো জায়গায় কেউ এই পাঁচিল ডিঙিয়ে আসতে পারে। তাছাড়া গেটে দারোয়ানও আছে, তাকেও ডিঙিয়ে আসা তো অসম্ভব। মেয়ের দিকে একবার তাকিয়ে নিয়ে তিনি বললেন, আয়রন চেস্টে যে জায়গায় সেগুলো আছে খোলো তো মা চেষ্টা, এদেরকে জিনিসগুলো দেখাই। মা পান চাবি দিয়ে আয়রন চেস্টটি খুলল। মিস্টার ইয়াংচ্যাং ব্যোমকেশবাবুর উদ্দেশ্যে বললেন, আমার এই আয়রন চেস্ট সাধারণ আয়রন চেস্টের থেকে আলাদা। আমি যখন আমেরিকায় ছিলাম তখন সেখানকার এক বিখ্যাত কোম্পানিতে অর্ডার দিয়ে এটা তৈরি করিয়েছিলাম। এটার বিশেষত্ব হলো এর পেছন দিকে একটা জায়গা আছে। সামনের এই জায়গার এই বোতামটা টিপলে পেছনের বাক্সটা খুলে যায়। সামনের দিকে সব সাধারণ জিনিসপত্র থাকলেও পেছনের দিকে আসল মূল্যবান জিনিসগুলো রাখা আছে। কৃষ্ণা বলল, এই বিশেষ কৌশলটি মহিদলের জানা না থাকায় দেখা যাচ্ছে আপনার মূল্যবান জিনিসগুলি সে হস্তগত করতে পারেনি। মাপান এমন সময়ে একটা হাতির দাঁতের তৈরি বাক্স এনে বাবার টেবিলের সামনে রাখলেন। মিস্টার ইয়াংচ্যাং বাক্সটি খুলতে খুলতে বললেন, ছোটোখাটো জিনিসগুলো আমি এই বাক্সের মধ্যেই রেখেছি। বলতে বলতে তিনি অন্য হাত দিয়ে বাক্সের ডালাটি তুললেন। এই দেখুন সেই হাড়। হংসডিম্বাকৃতি একটি ওপেলের কণ্ঠহার, তারই মাঝখানে মাঝে ছোট ওপেল নির্মিত একটি পদ্ম, তার মাঝে মাঝে ছোট ছোট এক একটি হিরে বসানো আছে। মাঝখানে যে পদ্ম ফুলটি আছে তার মধ্যেও একটি হিরে বসানো আছে, সেইটি সবচেয়ে বড় হিরে। আলো পড়ে হীরকখণ্ডগুলি সব ঝিকমিক করে উঠল। কৃষ্ণার চোখ ধাঁধিয়ে গেল। কণ্ঠহারটি হাতে নিয়ে ভক্তি ভরে সেটিকে কপালে একবার ছুঁয়ে মিস্টার ইয়াংচ্যাং বললেন, আমাদের বংশে একটা প্রবাদ আছে, এই কণ্ঠহারটি বুদ্ধদেবের কণ্ঠে শোভা পেত যখন তিনি সিদ্ধার্থ ছিলেন সে সময়।
কিভাবে এ মালা আমাদের বংশে এলো? প্রায় ২৫০০ বছর ধরে এটা কখন কিভাবে কার হাত বদল হয়েছে সে ইতিহাস অবশ্য আমি জানি না। আর বুদ্ধদেবের এই ভিক্ষাপাত্রটি একটি নারকেলের মালার আকৃতির জিনিস, সোনা দিয়ে পুরোটা বাঁধানো, উপরে এক লাইন মুক্ত সেট করা আছে। মিস্টার ইয়াংচ্যাং বললেন, এই বিশেষ বস্তুটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কে যে সোনা ও মুক্তো দিয়ে এটিকে বাঁধিয়ে রেখেছেন তাও আমার অজ্ঞাত। এসব ছাড়াও আরও কিছু জিনিসপত্র যা আজও আমার মাপানের মিউজিয়ামে রাখা আছে, সেগুলিও রীতিমতো দেখবার মতো জিনিস। পরে সে সমস্তই মাপান আপনাদের দেখাবে। আগে আমাদের বংশের সৌভাগ্যের প্রতীকগুলি আপনাদের দেখিয়ে দিই। কথা বলতে বলতেই তিনি এবার একটা কৌটো খুলে ফেললেন। কৌটোটি হাতির দাঁতের তৈরি। বাক্সটির গায়ে শিল্প নৈপুণ্যের এক চমৎকার পরিচিতি পাওয়া যায়। মিস্টার ইয়াংচ্যাং বললেন, এই কৌটোর মধ্যে আমাদের সৌভাগ্যের প্রতীক সেই হীরের আংটিটিই আছে। এটি আপনাদের দেখানোর আগে আমি এটির কিছু ইতিহাস আপনাদের শোনাই। এই আংটি আমাদের ঊর্ধ্বতন পূর্বপুরুষ ভগবান তথাগতর কাছ থেকে উপহার পান। শোনা যায় সেই আংটিটি এই ভারতের একজন বিখ্যাত নৃপতি বুদ্ধদেবের চরণে অর্পণ করেছিলেন, কিন্তু বুদ্ধদেব সেটিকে স্পর্শও করেননি, এবং সেই মুহূর্তেই তিনি যাকে এটি দান করেন তিনি ছিলেন আমারই এক পূর্বপুরুষ। তারপর এই আংটি আমাদের পরিবারে আসার পর থেকেই আমাদের পরিবারের শ্রীবৃদ্ধি হতে থাকে। মাঝে আমারই আর এক পূর্বপুরুষ আংটিটি হারিয়ে ফেলেছিলেন। তারপর আমার সেই পূর্বপুরুষকে দুঃখ দুর্দশা সমানভাবে ঘিরে ফেলে। তারপর আমার পিতামহ এটিকে আবারও ফিরে পান, একেবারে অভাবনীয়ভাবে। এই আংটির জন্য ইউইনের শান্তি নেই। এইটির জন্য সে আমার একমাত্র ছেলেকেও হত্যা করেছে। আমার ও মাপানের দিকে তার সতত সজাগ দৃষ্টি রয়েছে। যে কোনো রকমে আমাকে আর মাপানকে সরাতে পারলেই উত্তরাধিকারী সূত্রে আমার ভ্রাতুষ্পুত্র এই ইউইনই সব পাবে। সৌভাগ্যলক্ষ্মীকে প্রণাম করে মিস্টার ইয়াংচ্যাং অতি সন্তর্পণে কৌটোটি খুললেন। ব্যোমকেশবাবু, কৃষ্ণা ও প্রণবেশ কৌটোটির ওপর ঝুঁকে পড়লেন। আরে, এ কি? কৌটো শূন্য, তাতে কিছুই নেই। মাপান! বাবার আর্ত কণ্ঠস্বরে চমকে উঠে মাপান ঘরের কোনায় অবস্থিত খোলা আয়রন চেস্টের দিক থেকে ফিরে এদিকে তাকালেন। বৃদ্ধ ইয়াংচ্যাং ছটফট করছেন। তার মুখখানি মৃত মানুষের মতো বিবর্ণ হয়ে গিয়েছে। আমার সর্বনাশ হয়ে গেছে। আমার সৌভাগ্য লক্ষ্মী সেই আংটি চুরি হয়ে গেছে মাপান। ব্যোমকেশবাবু, দেখছেন তো ব্যাপারটা? বৃদ্ধকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না। এদের সান্ত্বনার বাক্য শুনে তার শোক যেন আরও বেড়ে যাচ্ছে। তিনি বারংবার করে কপালে আঘাত করতে করতে বলতে লাগলেন, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব যাবে, এবার আমি পথের ভিখারি হব। মাপান নিঃশব্দে বাবার মাথায় কেবল হাত বুলিয়ে দিচ্ছিল। ব্যোমকেশবাবুও খানিকক্ষণ মাথায় হাত দিয়ে বসে রইলেন। তারপর আস্তে আস্তে তার নস্যির ডিবেটি খুলে 2 নাসারন্ধ্রে নস্যি নিলেন। প্রণবেশ বেদনার্ত মুখে কেবল মিস্টার চ্যাংয়ের দিকে তাকিয়েছিলেন, একটি কথাও বলেননি। কৃষ্ণাও খানিকক্ষণ অভিভূতের মতো বসেই ছিল। এবার সেই ইয়াংচ্যাংকে লক্ষ্য করেই কথা শুরু করল। আপনি অনর্থক হাহাকার না করে কীরকমভাবে জিনিসটা চুরি হতে পারে সেটা ভাবলে ভালো হতো মিস্টার চ্যাং। আপনি শান্ত হন।
আগে এর সম্বন্ধে আরও যা বলার আছে সেসব আগে আমাদের সবার সামনে পূজনীয় কাকাবাবু ডিটেকটিভ ব্যোমকেশবাবুকে বলুন। হয়তো ঠিকমতো খোঁজ করলে এখনও আংটিটি পাওয়া যাবে। ব্যোমকেশ বললেন, মনে করুন, সেদিন আমি আপনার কাহিনী শুনেই বলেছিলাম মহিদল এখনো কলকাতা ছেড়ে যায়নি, সে এখানেই আছে। আমার মনে হয় যে রাত্রে সে আপনার ঘরে এসেছিল সে রাতে সেখানে কারো সাড়া পেয়ে সে পালিয়ে যায়। আপনার আয়রন চেস্টের গোপনীয় স্থান তার জানা থাকলেও সে রাতে তার কিছুই নিয়ে যেতে পারেনি। পরে আবার চুপি চুপি এসে কাজ হাসিল করে পালায়। আপনি শেষ কবে এই আংটিটি দেখেছিলেন বলুন তো? বৃদ্ধর মনে হয়তো তখনকার মতো আশা সঞ্চার হয়েছিল, তাই মিস্টার ইয়াংচ্যাং তখনকার মতো শান্ত হয়ে উত্তর দিলেন, কালো সন্ধ্যের পর আমি সেই আংটি দেখেছি ব্যোমকেশবাবু। আজ সকাল থেকে মাপান বাড়িতেই ছিল। আমি যদিও একবার বেরিয়েছিলাম একটা কাজে। মাপান বলল, আমি এদিকে সকাল থেকে কাউকেই আসতে দেখিনি বাবা। কৃষ্ণ চিন্তিত মুখে বলল, কয়েকদিন আগের মতো রাতের বেলাতেই ব্যাপারটা ঘটেনি তো? এতক্ষণ পরে প্রণবেশ বলে উঠলেন, আমারও তাই মনে হচ্ছে। ব্যোমকেশ গম্ভীরভাবে বললেন, না না, সে কি করে আবার হওয়া সম্ভব কৃষ্ণা? কৃষ্ণা বলল, আমার মনে হয় এ বাড়ির কোনো চাকরকে মহিদল হাত করে রেখেছে। তাকে দিয়েই আগের রাতে মিস্টার চ্যাংয়ের খাবারে কিংবা জলে কোনো কিছুতে হয়তো তাকে অজ্ঞান করবার ওষুধ মিশিয়েছিল। কে বলতে পারে মিস্টার মাপানো বাড়ির অন্যান্য চাকর দারোয়ানদেরকেও সেইভাবে কিছু খাইয়ে অজ্ঞান করেনি। ব্যোমকেশবাবু একবার আপত্তি করতে যাচ্ছিলেন, মাপান বাধা দিয়ে বলে উঠল, ঠিক কথা, মিস চৌধুরী মনে হয় ঠিকই অনুমান করেছেন। আমি রোজ রাতে এক গ্লাস জল খাই। কাল জল খাওয়ার আধ ঘন্টা পরেই আমার খুব ঘুম এসেছিল, অথচ কোনো দিনও আমি রাত 12টার আগে ঘুমাই না, আর আমার ঘুমও ভারী পাতলা। কিন্তু কাল রাতে আমি সেই যে শুয়েছিলাম, আজ একেবারে সকাল 7টায় আমার ঘুম ভেঙেছে। এমনি বেহুশ ঘুম আমার সে রাতেও হয়েছিল বটে, এখন মনে পড়ছে। কৃষ্ণা ব্যোমকেশকে লক্ষ্য করে সল্লাসে চেঁচিয়ে বলল, কাকাবাবু। উদাসভাবে ব্যোমকেশ বললেন, শুনেছি। কৃষ্ণার তীক্ষ্ণ বুদ্ধি তাকে ঈষৎ আহত করেছিল। তিনি মনে মনে একটু জ্বালা অনুভব করলেন। কোনো কথা না বলাটা এ মুহূর্তে খারাপ মনে হতে পারে ভেবে তিনি জিজ্ঞেস করলেন, কাল আপনার চাবি কোথায় ছিল? মিস্টার ইয়াংচ্যাং বললেন, কাল চাবি আলমারির মধ্যেই ছিল। কৃষ্ণা বলল, এ বাড়িতে এমন কোনো লোক আছে যে এসবের খবর জানে? এমনও হতে পারে কাল সেসব কীর্তি সে নিজেই করেছে, তারপর মহিদলের হাতে আংটিটি তুলে দিয়েছে, তারপর মহিদলও সে আংটি ইউইনের কাছে পৌঁছে দিয়েছে, তা বেশ বোঝা যাচ্ছে। ব্যোমকেশবাবু বললেন, আপনার হিয়েন নামক চাকরটাকে কিন্তু আমার এবার সন্দেহ হচ্ছে মশাই। আমরা এসে পর্যন্ত এখনো একবারও তাকে দেখিনি। তাকে একবার ডেকে পাঠান তো দেখি। এত বড় দুঃখের সময়ও মিস্টার চ্যাং হেসে বললেন, আপনারা ডিটেকটিভ মানুষ, সব বিষয়েই সব লোককে সন্দেহ করাই আপনাদের পেশা, কিন্তু হিয়েনকে সন্দেহ করার কোনো কিছু আছে বলে আমি মনে করি না। হিয়েন বিকেল 5টা পর্যন্ত আমার কাছেই ছিল। রোজ বিকেল 5টার সময় সে গড়ের মাঠে যায়। আমি আপত্তি করি না, আজও তেমনি গেছে। কৃষ্ণা বলল,
সে কতদিন হলো আপনার কাছে আছে? প্রায় অসন্তুষ্ট হয়ে মিস্টার চ্যাং বলতে শুরু করলেন, সে যখন 5 বছর, তখন থেকেই আমার কাছে আছে। মাঝের বছর 10 অবশ্য ছিল না। আবার মাস 3 আগে তার দুঃখ মর্মাহত একটা চিঠি পেয়ে আমি তাকে পুনরায় আমার কাছে আসতে লিখি। প্রায় তো মাস 3, মানে বর্মায় থাকাকালীন অবস্থা থেকেই তো আমার কাছেই আছে। ব্যোমকেশ বললেন, মাঝে বছর 10 সে আপনার কাছে ছিল না কেন? পুনরায় বিরক্ত হয়ে মিস্টার চ্যাং বললেন, আমি তার বিয়ে দিয়ে তাকে তার ঘরে পাঠিয়ে দিয়েছিলাম। দুম করে কি কোনো মানুষ এই দূর বিদেশে ঘর সংসার সব ছেড়ে আসতে পারে বলুন তো? 3 মাস আগে চিঠি পেলাম তার স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান হারিয়ে সে আর রেঙ্গুনে নিজের মন বসাতে পারছে না। আরে মশাই, 5 বছর থেকে যাকে প্রায় বলতে পারেন নিজের হাতে মানুষ করেছি, মাঝে মাত্র 10 বছরের তফাতে সে কি শত্রুতা করতে পারে? এ কি আপনাদের দেশের লোক যে বাপের গলায় ছুরি বসাবে? রাগ করে তিনি অন্যদিকে নিজের মুখখানা ফিরিয়ে নিলেন। এবার ব্যোমকেশবাবু বললেন, রাগ করবেন না, আমি শুধু তাকে একবার দেখতে চাইছিলাম। তার কোনো ফটো কি আপনার কাছে নেই? মিস্টার ইয়াংচ্যাংয়ের ইঙ্গিতে মাপান একখানা ফটো এনে ব্যোমকেশবাবুর হাতে দিল। ফটোটির ওপর প্রায় একসঙ্গেই 3জনেই ঝুঁকে পড়লেন। বিবর্ণ মুখে ভগ্ন কণ্ঠে কৃষ্ণা প্রায় চেঁচিয়েই উঠল, ফুচু! এ যে আমাদের ফুচু! মিস্টার ইয়াংচ্যাং তৎক্ষণাৎ সোজা হয়ে বসলেন। ফুচুকে? কৃষ্ণা রুদ্ধশ্বাসে বলল, রেঙ্গুনে আমাদের বাড়িতে চাকর ছিল। ক্ষিপ্র হস্তে একখানা চিঠি লিখে পোস্ট করে পাঠিয়ে দিয়ে কৃষ্ণা ডাকল, মামা। প্রণবেশ মিস্টার চৌধুরীর ডায়েরি পড়ছিলেন। কৃষ্ণাই এখানে পড়তে দিয়েছে। মুখ তুলে জিজ্ঞাসু নেত্রে তিনি কৃষ্ণার দিকে তাকালেন। কৃষ্ণা বলল, আমি রেঙ্গুনে যাচ্ছি, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে যে। রেঙ্গুনে? প্রণবেশ একেবারে আকাশ থেকে পড়লেন। রেঙ্গুনে আবার কেন কৃষ্ণা? ওখানকার কাজ তো শেষ হয়ে গেছে। কৃষ্ণা বলল, কিছুই শেষ হয়নি মামা। অন্তত পক্ষে যতক্ষণ বাড়িটা আছে, ওটা বিক্রি করতে হবে তো। তারপর ইউইনকে যেমন করেই হোক পাকড়াও করতে হবে। প্রণবেশ হাসলেন, বললেন, ওই আষাঢ়ে কল্পনাটা ছাড়ো কৃষ্ণা। নিজের চোখেই তো দেখেছিলে সে কী ধরনের লোক। তোমাকে পর্যন্ত অজ্ঞান করে জাহাজে তুলেছিল, আর আধ ঘন্টা পরে হলেই তোমাকে এমন জায়গায় নিয়ে গিয়ে ফেলতো, সেখানে গিয়ে 1000 চেষ্টা করেও হয়তো তোমার সন্ধান মিলত না। কৃষ্ণা হেসে বলল, তাই বলে তাকে ধরিয়ে দেওয়ার আয়োজন করব না মামা? তোমায় কিছু করতে হবে না মামা। একটি কথা পর্যন্ত তোমাকে কারোর সঙ্গে বলতে হবে না। একবার জ্ঞানশূন্য অবস্থায় গিয়েছিলে, এবার সজ্ঞানে আমার সঙ্গে চলো। প্রণবেশ লজ্জিত মুখে জিজ্ঞেস করলেন, ব্যোমকেশবাবু যাবেন তো? কৃষ্ণা বলল, শুনলাম ইয়াংচ্যাং সাহেব তাকেই এই তদন্তের ভার দিয়েছেন, কাজেই তাকে নিশ্চয়ই যেতেই হবে। তাকে একবার জানাতে হবে যে আমরাও যাব তার সঙ্গে। তিনি রেঙ্গুনে পৌঁছে আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকতে পারবেন। প্রণবেশ বললেন, সে বাড়ি যে বিক্রি করার জন্য তোমায় উকিল চিঠি লিখেছেন? কৃষ্ণা বলল, বিক্রি করার কথা লিখেছেন বটে, কিন্তু তাতে এখনও আমাদের সাংসারিক জিনিসপত্র অনেক কিছুই আছে। কাজেই বাড়ি বিক্রির ব্যবস্থা হলেই আগে সেগুলো তো আমাদের সরিয়ে ফেলার সময় দিতে হবে। ব্যোমকেশবাবুকে খবর দিতেই তিনি এসে পড়লেন।
বললেন, আমার মনে হয় বর্মায় যাওয়াটা তোমার পক্ষে উচিত হবে না কৃষ্ণা। ইউইউইন একদিন হয়তো বলেছিল তোমার কোনো অনিষ্ট সে করবে না, কিন্তু তাও সে তোমায় তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তাই মনে হয় যদি তার স্বার্থে আঘাত পড়ে তবে সে তোমায়ও ছাড়বে না। বাধা দিয়ে কৃষ্ণা বলল, বারবার ওই কথাটা বলে আমায় বাধা দেবেন না কাকাবাবু। আমি রেঙ্গুনে যাচ্ছি আরও অন্য অনেক উদ্দেশ্য নিয়ে। তারপর বর্মা যাওয়ার উদ্দেশ্যে আয়োজন শুরু হয়ে গেল। কৃষ্ণা প্রণবেশ ও ব্যোমকেশ বাবুদের সঙ্গে যাবে চাকর তারক ও পার্বতী। দারোয়ানেরা সবাই কলকাতাতেই থাকবে। মিস্টার ইয়াংচ্যাং উপস্থিত ব্যোমকেশবাবুর হাতে 1000 টাকা দিয়ে বলেছেন, নতুন কোনো ঘটনা যদি কলকাতায় পুনরায় কিছু ঘটে তবে তিনি এখান থেকে অবশ্যই যথাসময়ে চিঠি দেবেন। 15 বছর ধরে তিনি দেশ ছাড়া। শুধুমাত্র এই ইউইউইনের জন্যই তার বর্মায় ফেরার জো নেই। ব্যোমকেশ যদি ইউইউইনকে ধরতে পারেন, সবার আগে যেন মিস্টার ইয়াংচ্যাংয়ের সেই বিশেষ আংটিটি উদ্ধার করেন। পিতৃপুরুষের অসীম সম্পত্তির ওপর তার এতটুকু লোভ নেই। সেসব ইউইউইন যদি পারে গ্রহণ করে সুখী হোক। লোকে তো টাকা কড়ির জন্যই ডাকাতি করে। আশা করি এর পরেও তার আর ডাকাতি করার প্রয়োজন হবে না। সরল হৃদয় বৃদ্ধার কথা শুনে ব্যোমকেশের হাসি পেয়েছিল। পাছে বৃদ্ধা মনে ব্যথা পান সেই জন্য তিনি হাসতে পারেননি। তবু কথাটা তিনি জানিয়েছিলেন, ইউইউইন যেদিনই হোক ধরা পড়বেই, এবং ধরা পড়লেই তাকে হয়তো জীবনানন্তকাল জেল খাটতে হবে। কাজেই সম্পত্তি পেয়ে সুখী হওয়া তার অদৃষ্টে নেই। সেই সম্পত্তি ইয়াংচ্যাংয়ের অদৃষ্টেই আছে তা বোঝা যাচ্ছে। মিস্টার ইয়াংচ্যাং বারবার করে বলে দিলেন, যেমন করেই হোক বিশ্বাসঘাতক মহিদলকে একবার অন্তত তার সামনে হাজির করা চাই। সে শিক্ষিত লোক হয়েও কেমন করে এবং কেন ইউইউইনের দলে যোগ দিল, তিনি তাকে সে কথা নিজে জিজ্ঞাসা করতে চান। সবশেষে তার বিশ্বস্ত ভৃত্য হিয়েনের জন্য তার উৎকণ্ঠার সীমা ছিল না। তার বিশ্বাস হিয়েন সম্পূর্ণ নির্দোষ। সেদিন বাড়িতে ব্যোমকেশবাবু ও কৃষ্ণার আগমনে ভয় পেয়ে সে পালিয়েছিল। কিছুদিন পর পুলিশ সংক্রান্ত এই সমস্ত গোলমাল মিটে গেলেই হিয়েন আবারও বাড়ি ফিরে আসবে। কৃষ্ণা তাকে যে নামে ডেকেছিল তা মিস্টার ইয়াংচ্যাং কিছুতেই বিশ্বাস করেননি। স্পষ্টই হেসে বলেছিলেন, আরে না না, তোমাদের কোথাও ভুল হচ্ছে মিস চৌধুরী। বার্মিজদের চেহারা সম্বন্ধে তোমার অভিজ্ঞতা নেহাত কম। আমার যদি বয়স কম হতো অনায়াসে আমাকেও ইউইউইন বলে ধরে নিতে। তোমাদের যে ফুচু নামক চাকরটি, সে যে কিছুতেই হিয়েন হতে পারে না তা আমি এখন এখানে বসেই বলে দিতে পারি। আমাদের চোখ মুখ প্রায় একই রকমের বলে ভিন্ন দেশীয় লোকের পক্ষে এটা খুবই স্বাভাবিক। কৃষ্ণা তার কথায় বাধা দেয়নি, অথচ তার সন্নিগ্ধ মন বারবারই বলেছে, হিয়েন ফুচু ছাড়া আর কেউ হতে পারে না। সে ইউইউইনের গুপ্তচর, এবং ইউইউইনের দ্বারাই সে যথাক্রমে প্রথমে মিস্টার চৌধুরী ও পরে মিস্টার ইয়াংচ্যাংয়ের বাড়িতে কাজে নিযুক্ত হয়েছিল। কৃষ্ণার মনে পড়ে গেছে 1 বছর আগে বাবা একটা ডাকাতি মামলার আসামিদের ধরার চেষ্টা করছিলেন। আসামি ইউচো ছিলেন অত্যন্ত দ্রুত প্রকৃতির লোক। তা সত্ত্বেও হঠাৎ একদিন এক জায়গায় বাবা তাকে ধরে ফেলেছিলেন। পুলিশ সেই ক্যাফেখানায় আসবার আগেই বাবা অকস্মাৎ গুলিতে আহত হন এবং সেই শুভ অবসরে ইউচো পালিয়ে যায়। ক্যাফেখানায় সে সময় কোনো বাইরের লোক ছিল না, তাই বাবা ফুচুকেই পুলিশ ডাকতে পাঠিয়েছিলেন। কৃষ্ণার এখন মনে হচ্ছে
সেই গুলি আর কেউ নয়, দলের লোককে বাঁচাতে ফুচুই বাবার উপর গুলি চালিয়েছিল এবং পর মুহূর্তে নেহাত ভালো মানুষ সেজে পুলিশ ডাকতে গিয়েছিল। কাজেই সেসব ছিল ফুচুর কাজ, কারণ ফুচুর বিনীত কথাবার্তা, আচরণ কেবল প্রভু মিস্টার চৌধুরীকেই আকর্ষণ করেনি, কৃষ্ণাকেও করেছিল। হিয়েনের ফটোখানা মিস্টার ইয়াং চ্যাংয়ের থেকে চেয়ে নিয়ে কৃষ্ণা সেটিকে নিজের ব্যাগের মধ্যেই রেখে দিল। স্টিমার রেঙ্গুন পৌঁছালো। যাত্রীরা সব একে একে নামছিলেন। তাদের সঙ্গে কৃষ্ণা, প্রণবেশ ও ব্যোমকেশ বাবুও নামলেন। ব্যোমকেশ আগে কখনো রেঙ্গুনে আসেননি। রেঙ্গুনের অপূর্ব সুন্দর দৃশ্য দেখে তিনি প্রথমটা আশ্চর্য হয়ে গেলেন। একখানা ট্যাক্সি ভাড়া করে কৃষ্ণা মামা প্রণবেশ ও ব্যোমকেশকে নিয়ে তাতে উঠে বসল। কাকাবাবু ও মামা উভয়েই এখানকার সম্পূর্ণ অপরিচিত। এখানকার পথঘাট সম্বন্ধে কারোর কোনো অভিজ্ঞতাই নেই। কাজেই কৃষ্ণা তাদের গাইডের ভার নিল। আগেই অবিনাশবাবুকে সে একখানা টেলিগ্রাম করে দিয়েছিল। অবিনাশবাবু কৃষ্ণাদের বাড়িতেই অপেক্ষা করছিলেন। কৃষ্ণা বাড়িতে ঢুকেই আগে তাকে প্রণাম করল। তারপর মামা প্রণবেশ ও ব্যোমকেশ বাবুর সঙ্গে পরিচয় করিয়ে দিল। অবিনাশবাবু আগন্তুকদের সম্বর্ধনা করে বসালেন। তার চাকর তাড়াতাড়ি কৃষ্ণাদের জন্য চা এনে দিল। মিস্টার চৌধুরীর পাশের বাড়িটি অবিনাশবাবুর বাড়ি, সেই জন্য চটজলদি যাতায়াতে কোনো অসুবিধেই হয় না। অবিনাশবাবু কৃষ্ণাকে লক্ষ্য করে বললেন, তোমার বাড়ি নিয়ে যে আমার কি বিপদ হয়েছে মা, তা আর কি বলবো। নিত্য নতুন লোক আসছে, দরজা খুলে সব ঘর না দেখালেও চলে না। ঘরে প্রচুর জিনিসপত্র রয়েছে, তাই বাইরের দিক থেকেই যতটা পারি দেখিয়ে দিই। কেউ খুশি হয়, কেউ হয় না। কৃষ্ণা বলল, স্নেহের খাতিরে সবই সহ্য করতে হবে জ্যাঠামণি, আমার যখন আর কেউ নেই। অবিনাশবাবু বললেন, আমি তো আছি, তবে তুমি যখন এবার এসেছো মা, তোমার মামাও এসেছেন, তখন নিজেরা থেকে জিনিসপত্রগুলোর যা হয় একটা ব্যবস্থা করো। বাড়ি বিক্রিটাও তোমরা এখানে থাকতে থাকতে হয়ে গেলেই ভালো। কথা বলতে বলতেই তিনি প্রণবেশের দিকে তাকাচ্ছিলেন। প্রণববাবু, আমায় বোধহয় চিনতে পারছেন না। প্রণবেশ লজ্জিত হাসি হেসে বললেন, খুব চিনেছি আপনাকে অবিনাশবাবু, সেদিনের কথা আমি কিছুই ভুলিনি মশাই। ভাগ্যি আপনার চোখে পড়েছিলুম তাই, নইলে আমি যে কোথায় যেতুম, কি খেতুম, কি যে আমার হতো, সে কথা ভাবলেও আমার আর জ্ঞান থাকে না। অবিনাশবাবু বললেন, তখনও কিন্তু আমি জানি না যে আপনি চৌধুরীর সম্বন্ধী, আমাদের কৃষ্ণার মামা। জানলে আপনাকে পুলিশের কাছে জিম্মা করে দিতুম না, কিছুদিন অন্তত নিজের বাড়িতে রাখতুম। জানতে পারলুম অনেক দিন পরে, খবরের কাগজ পড়ে। খবরের কাগজে দেখি যাকে আমি পুলিশের হাতে তুলে দিয়েছিলুম সে আমাদের চৌধুরীদের সম্বন্ধী। প্রণবেশ আবার লজ্জিত হাসি হেসে বললেন, হয়তো আরও কত লোকের চোখে পড়েছিলুম, কিন্তু কেউই তো কিছু করেননি। আপনি সে সময় আমায় থানায় দিয়েছিলেন বলেই সমর আমায় দেশে ফিরিয়ে নিয়ে যেতে পেরেছিল, কারণ একমাত্র সেই আমায় চিনত। এজন্য আমি যে কতখানি কৃতজ্ঞ আপনার কাছে। অবিনাশবাবু হেসে বললেন, তার আগে মনে রাখবেন যে আমার কর্তব্য, কেবল আমারই বা বলি কেন, প্রত্যেক বাঙালির প্রতি বাঙালির কর্তব্য। আমাদের এই সহানুভূতি যদি সকল বাঙালির প্রতি থাকে, তবে বাঙালিরা একদিন নিশ্চয়ই উঠবে। তাদেরকে এমন হীনভাবে পেছনে পড়ে থাকতে হবে না। ব্যোমকেশ এই সময় বিনীতভাবে বললেন, এবার আমারও একটা উপকার করুন অবিনাশবাবু। এখানে থানা কোথায় আছে, আমাকে সেখানে যাওয়ার আগে ব্যবস্থা করে দিন।
অবিনাশবাবু বললেন, এক্ষুনি থানায় না গিয়ে আগে খাওয়া দাওয়া করে। ব্যোমকেশবাবু বললেন, সরকারি কাজ মাথায় নিয়ে এসেছি মশাই। এখানে নেমেই সর্বপ্রথম থানায় যাওয়ার কথা। সাহেবের সঙ্গে দেখা করে পুলিশের সাহায্য নিয়ে সমস্ত ব্যবস্থা করতে হবে। কলকাতা থেকে এখানকার পুলিশে টেলিফোন করে দেওয়া হয়েছিল। তারা স্টিমার ঘাটেও গিয়েছিল। আমি তাদের ফিরিয়ে দিয়েছি। এই বলে এক্ষুনি এদের বাড়ি পৌঁছে দিয়ে থানায় আসছি। কাজেই আমার আর দেরি করা চলে না অবিনাশবাবু। চাকর বই তো নই, মনিবের হুকুম আগে তামিল করতে হবে। অবিনাশবাবু তার আর্দালিকে আদেশ দিলেন। সে ব্যোমকেশবাবুকে নিয়ে থানায় চলে গেল। কৃষ্ণা বলল, রোজ একবার করে আসা চাই কাকাবাবু, না হলে আমি নিজেই গিয়ে থানায় হাজির হব, এই বলে দিলুম। প্রণবেশ বললেন, আপনি আসুন আর নাই আসুন, আমি কিন্তু ঠিক যাব ব্যোমকেশবাবু। বেশ। এই বলে ব্যোমকেশবাবু বিদায় নিলেন। কৃষ্ণাদের বাড়িতে সব জিনিসপত্রই এখনো পড়ে আছে। নিতান্তই অবশ্যকারীয় জিনিসগুলি নিয়ে মিস্টার চৌধুরী কলকাতায় পাড়ি দিয়েছিলেন। মনে হয় আশা ছিল তিনি আবার ফিরে আসতে পারবেন, এখানেই কৃষ্ণার বিয়ে দেবেন। কিন্তু দুর্দান্ত দস্যু ইউইনের জন্য তার আর কোনো ইচ্ছেই পূর্ণ হলো না। কৃষ্ণ সমস্ত ঘরগুলো প্রণবেশকে দেখাচ্ছিল। কোন ঘরে বাবা বসতেন, কোনটি তার শয়নকক্ষ ছিল, কোন ঘরে তার নিজের জিনিসপত্র থাকতো, সবই দেখালো। এই সমস্ত কথার মাঝে কতবার যে কৃষ্ণার চোখ দুটি অশ্রুসিক্ত হয়ে উঠল, কতবার যে কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসলো। বাবার আমলের কনস্টেবল আজকার আজও বর্মা পুলিশে কাজ করে। কৃষ্ণা বর্মায় এসেছে শুনে সে কৃষ্ণাদের বাড়িতে দেখা করতে এলো। তাকে দেখে কৃষ্ণা ভারী খুশি হয়ে উঠল। বিমর্ষ মুখে আজকার জিজ্ঞাসা করল, এখন এখানে কতদিন থাকবে মা? কৃষ্ণা বলল, আগে বাড়ির সমস্ত জিনিসপত্র বিক্রি করতে হবে, তবে সহজেই বাড়িটা বিক্রি করতে পারবো। তারপর বাড়ি বিক্রি হলে আমরাও চলে যাব এখান থেকে, আর এখানে আসবো না। আজকার এক মুহূর্ত চুপ করে থেকে বলল, সাহেবের খুনের কি কোনো কিনারা হলো মা? কৃষ্ণার মুখখানা অন্ধকার হয়ে গেল। মাথা নেড়ে বলল, এখনো কোনো কিনারা হয়নি আজকার। বাবাকে যে খুন করেছে, পুলিশ তাকে ধরার আগেই সে পালিয়েছে। আজকার বলল, কলকাতার যে ডিটেকটিভ সাহেব এসেছেন, তিনি আমাদের বড় সাহেবের কাছে বলেছিলেন এ নাকি এখানকার বিখ্যাত দস্যু ইউইনের কাজ। সে কথা আমি আগে থাকতেই জানি মা। সাহেবের ঘর থেকে যেদিন জিনিসপত্র চুরি হয়, সেই দিনই আমি বুঝেছিলাম। তোমরা যতই গোপনে কলকাতায় যাও, ইউইনের চোখ কিছুতেই এড়াতে পারবে না। তার চেয়ে এখানে থাকলেই হয়তো ভালো হতো, হয়তো তাতে এমন সর্বনাশ ঘটতো না। কৃষ্ণা মলিন হেসে বলল, ঠিকই হতো আজকার। এখানেও তো বাবা ইউইনের জ্বালায় অস্থির হয়ে পড়েছিলেন, তাই তো অত হুড়োহুড়ি করে আমায় নিয়ে তখন এখান থেকে চলে গেছিলেন। মনে করো তো, ওই ঘরে আমার মা। বলতে বলতে তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো। প্রণবেশ বললেন, থাক, ওসব কথা ছেড়ে দাও কৃষ্ণা। যা হয়ে গেছে তা নিয়ে আলোচনা করে আর কোনো লাভ নেই। এখন বরং কি করলে প্রতিশোধ নিয়ে তোমার প্রতিজ্ঞা রক্ষা করা যায় তাই ভাবো। কৃষ্ণার চোখ দুটি দীপ্ত হয়ে উঠল। বলল, ঠিক কথা বলেছ মামা, আমার পিতৃহত্যার প্রতিশোধ নিতেই হবে। আজকার বিস্মিত হয়ে বলল, এ কাজ তুমি করতে পারবে মা? দৃঢ় কণ্ঠে কৃষ্ণা বলল, হ্যাঁ, দেখি কি করতে পারি আজকার। আমাদের শাস্ত্রে আছে,
বানরেরা লঙ্কায় যাওয়ার সেতু তৈরি করেছিল। তবে রামচন্দ্র লঙ্কায় গিয়ে রাবণ বধ করেছিলেন। ইউইনের মতো দুর্দান্ত দস্যু যে দেশে দেশে নিজের অদ্ভুত কীর্তির পরিচয় দিয়ে বেড়াচ্ছে, কে বলতে পারে সে কোনোদিন আমার দ্বারাই জব্দ হবে কিনা। জানালার নিচে রাস্তায় এই সময় কেউ একজন শব্দ করে হেঁচে উঠল, সাধারণ লোকের হাঁচি থেকে এই হাঁচির শব্দ একদম আলাদা। কৃষ্ণা জানালা দিয়ে উঁকি দিয়ে বাইরের দিকে দেখল, একজন খঞ্জ ভিক্ষুক এক হাতে লাঠি বাগিয়ে পথ দিয়ে হেঁটে যাচ্ছে। সম্ভবত সেই ব্যক্তিটি এইরূপ শব্দ করে হেঁচেছে। প্রণবেশ বিকৃত মুখে বললেন, যার একটা অঙ্গ বিশ্রী তার সবই বিশ্রী। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা প্রভাবতী দেবী সরস্বতীর কলমে কৃষ্ণা সিরিজের গল্প হত্যার প্রতিশোধের দ্বিতীয় পর্ব। গল্পগুলি শুনতে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভুল ত্রুটি মার্জনীয়। সবাই সঙ্গে থাকবেন, গল্পে থাকবেন। ধন্যবাদ।